হাসিনা এখন শুনতে পাই আপনাদের অনেক সাংবাদিক আমেরিকা থেকে, কানাডা থেকে বিভিন্ন টক শো করেন, ইউটিউবে বক্তব্য ছাড়েন। ইলিয়াসের একটু আগে, ঘুমাবার আগে আমি একটা ইউটিউব দেখেছি। দেখুন, তারা অনেকগুলো হাসিনার যে কে কারা বিপদে নিয়েছে, হাসিনাকে এই গণতন্ত্র হত্যার জন্য বা অনির্বাচিত এমপি বানাবার জন্য এসব কথাগুলো আসতেছে। দেখুন, একটা উদাহরণ আপু আপনাকে দিই, যে হাসিনা ভারতে বসে এখন বলে যে যে কোনো সময় আমি চলে আসবো, নেতা কর্মীরা প্রস্তুত হও, মিছিল শুরু করো। বিভিন্ন সামাজিক যোগাযোগের মাধ্যমে, ইউটিউবের মাধ্যমে বক্তব্য দিচ্ছেন। এখন মানুষ বলা শুরু করেছে, হাসিনা তুমি যে বলো মিছিল বাইর করো, তোমার পরিবারের একজন সদস্য কি সামনে যাবে? একজনও তো বাংলাদেশে নাই। তুমি অন্যকে লাগিয়ে দিবা আর তোমার পরিবার বাইরে সিদ্ধান্ত নিয়ন্ত্রিত কক্ষে বসে আন্দোলন ডাক দিবে, এটা হয় না। দেখুন, খালেদা জিয়ার একটা কথা আমি বলি আপনাকে। আমি আমি খুব তখন সিপে উঠছিলাম, আমার খুব কষ্ট লাগছে। আমি যখন খালেদা জিকে বাড়ি থেকে বের করে দিচ্ছিল, তখন আমি জাহাঙ্গীর গেটে কয়েকজন লোকজন নিয়ে আমি সেখানে গিয়েছিলাম। আর্মি আমাকে দাঁড়াতে দেয়নি। একবার বনানী গেট, একবার জাহাঙ্গীর গেটে দৌড়াদৌড়ি করেও সেদিন ভিতরে যেতে পারেনি। এক কাপড়ে যখন খালেদা জিয়াকে ক্যান্টনের বাড়ি থেকে উচ্ছেদ করা হলো, তার চোখের পানি আমি তাকে দেখেছি। গুলশান অফিসে সংবাদ সম্মেলন করার সময় সে টিস্যু দিয়ে যাচ্ছে, চোখের পানি আপনার চোখ দেখেছেন। তখন একটা কথা আজকে ইলিয়াস আলী বলে ফেলছে, বা এটা তার কথা না, সে বললো যে শেখ মুজিবের বাড়িটি যখন ভাঙলো জনতা, কি জন্য ভাঙলো? ক্ষোভ, রাগ। তো শেখ হাসিনার কি ক্ষোভ, রাগ ছিল যে খালেদা জিয়ার গুলশানের অফিসের সামনে 14টা ট্রাক, বালুর ট্রাক দিয়া ইন্টারনেট কেটে দেওয়া, পানির লাইন কেটে দেওয়া, টেলিফোনের তার কেটে দেওয়া উচিত ছিল? তাহলে তার চেয়েও দুঃখজনক ঘটনা যে তার বাড়ি ভাঙ্গার চেয়েও তো একটা জীবিত মহিলার কে যেভাবে হেয় প্রতিপন্ন করেছে, হেনস্থা করেছে, সে কথাগুলো মানুষ বলা শুরু করেছে। এই কারণে আমি মনে করি যে এখন যে তুলনাগুলো হচ্ছে, যে প্রেতাত্মার কথা আপনি বলছেন, এই প্রেতাত্মাগুলো তো আছে এখনো। সব সচিব কি বদলাতে পেরেছে ইউনূস? সব পুলিশ কর্মকর্তাকে বদলাতে পেরেছে? আপনারা কি 300 পারবেন? ইউন মানে আপনারা যদি দেখুন, ক্ষমতায় আমি যান, বলতে ধরেন খুব দ্রুত আপনার নির্বাচন হলো। কথার উত্তর আমি দিচ্ছি। আমরা পারবো কি পারবো না, আমি তো বললাম যে রাজনৈতিক দলগুলো যখন সরকারে যাবে, আমি তো ক্ষমতা বলি না, আমি বলি সরকার গঠন যদি আমরা করতে পারি। দেখেন, আমি আগেও বলেছি, আমি তারেক রহমানের সাথে কাজ করে আমার সৌভাগ্য হয়েছিল। 2005 সালে ইউনিয়ন পরিষদ, ইউনিয়ন সভাগুলো যখন করেছেন, প্রতিনিধি সভা, সেখানে উনি একটা কথা বলতেন, ক্ষমতা না সরকার। আহ, অগাস্ট বিপ্লবের পরে, এই জন্য উনি বারবার একই কথা বলছেন, ক্ষমতা না সরকার গঠন যদি করতে পারি, কাকে নিয়ে করব? বিগত দিনে যাদেরকে নিয়ে রাস্তায় সংগ্রাম করেছি, কতটুকু সফল হয়েছি, কতটুকু সফল হয় নাই। যখন একটি সুষ্ঠু নির্বাচন হবে, সেই নির্বাচনে যখন জনগণের কাছে যাব, আমার মার্কা, আমার প্রার্থী নিয়ে, তখন জনগণ যদি আমার মার্কার প্রার্থীকে সমর্থন, তখনই বুঝবো যে আমি অতীতে গ্রহণযোগ্য আন্দোলন করেছি বিধায় জনগণ আমাকে মনে রেখেছে। সেখানে উনি বারবার একই বলতো যে ক্ষমতা না সরকার গঠন করলে, যারা 15 বছর 16 বছর আন্দোলনরত দল, তাদেরকে নিয়ে আমি সরকারে যেতে জি। চেষ্টা করবো, জয়নাল যদি হোসেন, জনগণ তারা আমাকে ভোট। এখন তারা এখন আপনাদের একটু আগে কথা হচ্ছিল যে তারাই এখন নির্বাচন, আপনাদের সাথে নির্বাচনের সময় নিয়ে তাদের সাথে একটা দ্বিমত দেখা যাচ্ছে। কেউ একটু দেরিতে চাচ্ছে, 6 মাস পরে হতে পারে। আসি সেই প্রসঙ্গটিতে, কয়েকটা প্রসঙ্গ জমে গেছে কথায় কথায়। আপনার কথার প্রেক্ষিতে একটু এই প্রশ্নটা করতে চাই। আপনি বলছিলেন যে শেখ হাসিনার পরিবারের কেউ কে থাকবে সেই মিছিলে। আমরা দীর্ঘদিন ধরে এই প্রশ্নটা করছি। তারেক রহমান দীর্ঘদিন ধরে বিএনপির নেতা, ভারপ্রাপ্ত চেয়ারপারসন, তিনি লন্ডনে বসেই নেতৃত্ব দিচ্ছেন দলের। তার নেতৃত্বে দলের নেতাকর্মীরা মিছিল করছেন, গ্রেপ্তার হচ্ছেন, হামলা মামলা শিকার হচ্ছেন। তিনি তো ঠিকই আসলে লন্ডনে বসে আছেন। হুম। এই যে জানি তো, এইভাবে কথা আপনার বলার চেষ্টা, এই আপনাদের মতো প্রেতাত্মারাই করতেই হবে, এটাই আমার বাংলাদেশে কাজ আছে। জয়নাল আবদিন নো, ফারুক। নো, 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 শোনেন শোনেন, আপনি এখন তো অনেক দূরে আছেন, বাংলাদেশ থেকে কিছুই জানেন না। আপনাদের গেছেন বেশি দিন হয় না, এই প্রশ্নটা আপনি করবেন আমি জানি। কারণ তারেক রহমানকে হাসিনাও সইতে পারতেন না, আওয়ামী লীগও সইতে পারতেন না। তারেক রহমান কে ছিলেন?
যেভাবে শেখ মুজিবকে আমরা সম্মান করে কথা বলতাম, হাসিনাকে সম্মান করে কথা বলতাম, সেই বিষয়টা আওয়ামী লীগ কোনোদিন শিখে নাই। আওয়ামী লীগ শিখে নাই বিধায় তো আওয়ামী লীগের এই পতন, কিন্তু আমাদের সে পতন হয়নি। আমরা কিন্তু নির্লজ্জভাবে কোনো বিদেশে পালিয়ে যাইনি, কিন্তু আমাদেরকে জোর করে 111 সরকার পাঠিয়ে দিয়েছে মেরুদণ্ড ভেঙে, এবং আমাদের বিরুদ্ধে মামলা দিয়ে, আমাদেরকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়ে, আমাদেরকে বিভিন্ন মামলায় সাজা দিয়ে আসতে দেয় নাই। এখন আসার সুযোগ হয়েছে, মামলাগুলো প্রত্যাহার হয়েছে, কিন্তু তখন তো আমরা এই কথা বলিনি। আমি যে কথাটা বলেছি, জনগণ যেটা হাসিনার পরিবার নিয়ে কথা বলে, আমাদের পরিবার নিয়ে যদি এমন কথা কোনোদিনও উত্থাপনের দেশে হয়ে থাকে যে বেগম খালেদা জিয়ার পরিবারের কেউ রাজনীতির মিটিং মিছিলে ছিল না। তারেক রহমান যখন ক্ষমতায় ছিল তখনও সরকারের কাজ করেছে, ক্ষমতার বাইরেও জয়েন্ট সিনিয়র যুগ্ম মহাসচিব ছিলেন, দলের জন্য কাজ করেছে। সে কারণে উনাকে যখন 111 সরকার ইচ্ছাকৃতভাবে দেশ থেকে পালিয়ে বিতাড়িত করে দিয়েছে জোর করে। এখন অনেকে আপনি বলবেন, এই কথা নিশ্চয় প্রশ্ন করবেন, উনি খত দিয়েছেন, তখন হাসিনাও নাকে খত দিয়ে দেশে বাইরে গিয়েছিলেন, আবার চোখের ওষুধের নামে বাইরে গেছেন, কিন্তু বেগম জিয়া নাকে খত দেয়া বা সরকারের সাথে সমঝোতা করে যান না। সেই উত্তর আপনাকে এভাবে দিই যে তারেক রহমান বিদেশে ছিলেন অবস্থার কারণে, আর হাসিনার পরিবার চলে গিয়েছে 16 বছর লুট, ডাকাতি, গণতন্ত্র হত্যা, সংবিধান নষ্ট করা এবং বাংলাদেশের সকল সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো ধ্বংস করে দেওয়ার কারণে, এবং হাজার হাজার মানুষ, হাজার হাজার মায়ের বুক খালি করার কারণে সে বিদেশে পাঠিয়েছে। আর তারেক রহমান কিন্তু সে দোষারোপ হয়ে যান নাই। তারেক রহমানকে বিনা কারণে দোষারোপ করে বিদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে। এই বিষয়গুলো উত্তর হলো এইভাবে। জি, জি, মানে কিন্তু যেটি আলোচনায় আসে বিভিন্ন সময় যে নিরাপদ না বোধ করা পর্যন্ত, ঝুঁকিমুক্ত না হওয়া পর্যন্ত তিনি দেশে ফিরবেন না, মামলাগুলো উঠে না যাওয়া পর্যন্ত। এখন অবশ্য আমরা জানতে পারছি তার বিরুদ্ধে যে মামলাগুলো ছিল সব মামলা উঠে গেছে, তিনি তার আসতে মানে সেদিকেও কোনো সমস্যা নাই। একটা কথা শোনা যাচ্ছে, আপনাদের দলীয় সূত্রে অনেক গণমাধ্যমে খবরটি করছে যে এপ্রিলে ফিরছেন তারেক রহমান, এরকম কি কোনো বার্তা আসলেই আছে? দেখুন, আমি কিছুদিন আগেও লন্ডনে গিয়েছিলাম। আমি একটা ব্যক্তি, আমার চোখের অপারেশন কারণে আমার ওনার সাথে আমার সাক্ষাৎ হওয়ার সুযোগ হয়েছিল। কিন্তু বিষয়টা হলো, তারেক রহমানের মামলা প্রত্যাহার হয়েছে। তারেক রহমান বাংলাদেশে একটি জিনিস নিরপেক্ষভাবে আপনি দয়া করে বলবেন, দয়া করে অনুগ্রহ করে, এবং আপনারা সাংবাদিকরা যদি আমাদেরকে হতাশ করেন বা এমন কোনো বক্তব্য উপস্থাপন করে আমাদের থেকে জানার চেষ্টা করেন, যেমন সময় টিভি একসময় এটা করতো, আপনি ডিবিসিও একসময় এসব করতো, 71 টেলিভিশনে এইসব এগুলো করতো। এখন দেখুন, সময়, ডিবিসি, 71 এই টিভিগুলো কি করে তারেক রহমানের বক্তব্য প্রকাশ করার জন্য 21 টিভি বন্ধ করে দিয়েছিল এবং মালিকানা পর্যন্ত হস্তান্তর করা হয়েছিল, শুধু একটা বিবৃতি তারেক রহমানের প্রকাশ করার জন্য। আজকে একটা জিনিস দেখেন, দেশের বাইরে থাকার পরও হাসিনা তারেক রহমানের একটা দুইটা শব্দ পত্রিকার লেখার জন্য সুযোগ দেন নাই, টেলিভিশন তো দূরের কথা। সেগুলো আমাদের মনে আছে। এখন তারেক রহমান দেশে আসবেন কি আসবেন না, এটা হলো আমাদের দলীয় সিদ্ধান্ত, কখন আসবেন, কি করে আসবেন। কারণ দেশি আন্তর্জাতিক চক্রান্ত অবশ্যই থাকতে পারে, কারণ জিয়াউর রহমানকেও তো শেখ হাসিনা আসার 7 দিনের মাথায়, 14 দিনের মাথায়, 21 দিনের মাথায় জীবন দিতে হয়েছে। আপনাকে মনে করিয়ে দিই, আপনার বয়স অনেক কম, আমাদের মেয়েদের বয়স, আপনি মনে করিয়ে দিই আপনাকে, আওয়ামী লীগকে রাজনীতি করার সুযোগ করে দিয়েছেন জিয়াউর রহমান। সেই জিয়াউর রহমানকে পার্লামেন্টে কিভাবে হ্যস্ত করতেন, জনসভায় হ্যস্ত করতেন শেখ হাসিনা, সে বিষয়গুলো আমাদেরকে খুব কঠোরভাবে মনে আঘাত করে। এই জন্য এই কথাটা বললাম। জিয়াউর রহমানের পলিটিক্স নিয়ে আসে ভাবছে, তখন উনি তাকে আনছে, তার এটা আমি মনে করি তার মহত্বের কাজ করেছেন। তা জিয়াউর রহমানের শেষ হয়ে গেছে। দেখেন, জাতীয় পার্টি এরশাদ বিলীন হয়ে গেছে দেশ থেকে, বিলীন। সব এইসব কারণে যে শেখ হাসিনার অবৈধ কাজগুলোকে সমর্থন দেওয়া হচ্ছে। দেখেন, 1996 সালে জামাতে ইসলাম আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য কয়টা সিট পাইছিল তোমার, দেখেন তাদের সমর্থন করে সে এই জামাতে ইসলামের অনেক নেতাকে তারা
জীবন দিতে হয়েছে হাসিনার হাতে। এখন দেখুন সেই বিষয়গুলো এই জন্য উল্লেখ করতে হয় যে এই আজকে ইলিয়াসের ভাষায় এটা কোবরা সাপ আওয়ামী লীগ, এই কথাটা ইলিয়াস বলেছে। ওই জন্য ইলিয়াসের কথাটা আমি আবার মনে আনতে চাচ্ছি এই জন্য যে ইলিয়াস যে কথাটা বলেছে যে সত্যি অর্থে আওয়ামী লীগকে যারাই পুনর্বাসিত করতে চেষ্টা করেছে তাদের মাথা সে আঘাত করেছে। দেখেন আজকে আপনি প্রথমে প্রশ্ন করেছেন আশার আলো, আমি উত্তর দিয়েছি মহাসচিবের বক্তব্যে আশার আলো। আমিও আশার আলো দেখি, তবে ভারতের উচিত, আমি জানি না করবেন কিনা, যে ডক্টর মোহাম্মদ ইউনূস ব্যক্তিগতভাবে সামনাসামনি কি হয়েছে এখনো পুরা জিনিসটাই প্রচারিত হয় নাই। আপনি বলেছেন 1,20,000 রোহিঙ্গা নেবে, এই কথাগুলো দীর্ঘদিন 16 বছর। দেখেন হাসিনার সম্বন্ধে আজকে একটা পত্রিকায় ইউটিউবে আমি দেখলাম, বা এখানে তো হাসপাতাল আর বাসা মানে হোটেলে আসা যাওয়ার মধ্যে ইউটিউব দেখে সময় কাটে। সেখানে একটা ইউটিউবে আমি দেখলাম যে রোহিঙ্গা রোহিঙ্গা ইস্যু এত বেশি এই দেশে আসলো, মানুষ নাকি বলতো তখন যে যদি ইন্টারন্যাশনাল ইস্যু রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে একটা উপাধি নিয়ে আসতে পারে, একটা কি বলে এটাকে নোবেল পুরস্কার নিয়ে আসতে পারে, তাহলে সে তো একটা কৃতিত্ব অর্জন করবে। এই আশায় যত লোক সে নিয়ে আসলো, এটা সমাধান সে করতে পারে না। এখন যদি মোদি সরি আমাদের প্রফেসর ইউনূস যদি সত্যিকার অর্থে এইটা 1,20,000, 5 লক্ষ, 2 লক্ষ, আরো 50,000 দিতে পারে, আমরা উৎসাহ দেবো, অবশ্যই দেবো। এটা একটা ভালো দিক কি বাংলাদেশেরা বসে বসে যেসব করছে, আইন শৃঙ্খলা অবনতি হচ্ছে, ডেলি কাটাকাটি হচ্ছে, এগুলো বন্ধ হবে। এটা ভালো কাজ, ভালো দিক, সে ভালো দিকটা আমরা করবো। সে জি। কারণে আমি মনে করি যে ইলিয়াসের যে কোবরা সাপ, সেই কোবরা সাপের যে এখনো কিছু বাচ্চা বড় হচ্ছে আস্তে আস্তে, এরা আরো বিষাক্ত হয়ে যায় কিনা, সে কারণে ইউনূস সরকারের দৃষ্টি এদিকে রাখা উচিত। সে কারণে আজকে আপনার এই টকশোতে আমি অনেক কথা বলে ফেলছি। আমি এগুলো সম্পূর্ণ আমার ব্যক্তিগত মতামত, যেহেতু আমি বিএনপি করি, বিএনপি নীতি নির্ধারকরা আছেন যেসব কথা বলছেন, একটা কথা আপা ফেলে দেওয়ার মতো না। দেখুন সালাউদ্দিন অনেক দিন ইন্ডিয়ায় ছিল, নিজে আসছে। আমাদের আমির খসরু মাহমুদ সাহেব পরশু না ঈদের আগের দিন একটি কথা বলেছে, অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ কথা বলেছে। দেখুন যে আমরা কারো বিরোধিতা করতে এখানে আসি নাই, যত নতুন দল স্বাগত জানাই, অবশ্যই স্বাগত জানাই, কিন্তু যদি নতুন দলের কিছু নেতা এভাবে বলে আগে সংস্কার তারপরে নির্বাচন, হুম। বলতে পারে, কিন্তু এত কড়া কথা বলার সুযোগ তাদের কি এখনো হয়েছে? এখন কি তাদের ডাকে কোনো ছাত্র হাই স্কুলের কলেজে বেরোবে না? এখন তো আন্দোলন নাই। জি। এখন তাদের দল নিয়ে যখন নাইট সাহেব যাবে, তখন তার দলের ম্যানিফেস্টো নিয়ে যাবে, তখন ছাত্ররা কি তার ডাকে বেরোবে, না আমাদের নাসির ছাত্র দলের সাধারণ সম্পাদকের ডাকে বেরোবে? সেই বিষয়গুলা পরবর্তী বিষয়। কিন্তু যে নাহিদের একসময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব দিয়ে ছাত্র জনতার আন্দোলনকে সফল করেছেন, কোশ্চিন কালে আমি ব্যক্তিগতভাবে অস্বীকার করি না। কারণ আমি একজন মুক্তিযোদ্ধা, আমি 62-র আন্দোলন দেখেছি ছোট্টবেলা, আমার নেতা আশাবাদ রবের নেতৃত্বে যে করেছে। আমি ফাতেমা জেনারেল ইলেকশনও দেখার আমার সৌভাগ্য হয়েছে ছোটবেলা, এই বিরোধী আন্দোলনও আমার দেখার সৌভাগ্য হয়েছে। তাই আমি মনে করি সকল আন্দোলনে আমি, তখন তো আর কোনো দল ছিল না, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা বটতলায় বসে বসে সকল আন্দোলনের রূপরেখা তৈরি করতো আমি দেখেছি। যা ইকবাল হলের ছাত্র ছিলাম, তখন তো কারো আওয়াজ আপু পাইনি, একটা আওয়াজে পেয়েছি। সিনিয়ররা বলেছে জানো আজকে মেজর জিয়াকে চিনো? আমাকে না। মেজর জিয়া স্বাধীনতা ঘোষণা করে দিয়েছে, চলো আমরা সব পালিয়ে যাই। সদরঘাটে সে নৌকায় করে আমরা চাঁদপুর পালিয়ে যায়, সেই যুদ্ধে অংশগ্রহণ করেছি। সেখানে আমি মনে করি যে এই প্রসঙ্গগুলো আসে কখন, যদি সত্যিকার হিয়া ভুট্টু, এই টিক্কা খান এদের সাথে আলোচনা করে সময় ক্ষেপণটা তখন না হতো, তখন এত আর্মস, এত সেনাবাহিনীও ওয়েস্ট পাকিস্তান থেকে ইস্ট পাকিস্তানে জি। আসতে পারতো জনাব না। আব্দুল ফারুক, এবং বাংলা জি, অনেকগুলো দিকে আপনি অনেকগুলো আপনার বক্তব্যের মধ্যে থেকে অনেকগুলো প্রশ্ন আমার জমা যাচ্ছে, কিন্তু একটা জায়গায় একটু স্পষ্ট হয়ে ওই সংস্কার না নির্বাচন, তরুণদের কথা আপনি বলছেন, সেই জায়গাটা আসি। সেটি হচ্ছে যে তাহলে তারেক রহমান কবে আসবেন সেটি এখনো স্পষ্ট না, ও বা আচ্ছা, আমি এপ্রিলে ওই আসবেন, প্রসঙ্গে ভুলে এটি গেছি, কি? আমি ভুলে গেলাম।
আসলে তারেক রহমান আসার বিষয়টা সিদ্ধান্ত নেবে স্ট্যান্ডিং কমিটি, যখনই বলবে তখন সে চলে আসবে। এখন তারেক রহমান আসার বিষয়টা তো সম্পূর্ণভাবে এটা দলীয় বিষয় না। দলীয় বিষয় যেহেতু সে দলের চেয়ারম্যান, ভারপ্রাপ্ত চেয়ারম্যান। আপনি জানেন খালেদা জিয়াকে বিনা কারণে 5টি বছর জেলে রেখে তার অত্যাচার অবিচার করে তার শরীর ভগ্ন অবস্থায় তাকে বিদেশে নেওয়া হয়েছে। নাও সেই যে লন্ডন আন্ডার ট্রিটমেন্ট। ডক্টর জাহিদও বলেছে কয়েকটা টেস্ট হওয়ার পরে অচিরে উনি দেশে আসবেন। তো আমরাও শুনতে পাচ্ছি ইনশাল্লাহ অচিরে উনি দেশে ফিরবেন, এবং দেশে ফেরার জন্য উনিও মানে খুবই আশান্বিত যে অতি সত্বরে দেশে ফিরবেন আমরা আশা করি। এবং শুধু দেশে ফেরা না, দেশে ফিরলেও এটা তারেক রহমান, আমরা জি। অবহেলা দেশে করলে ফিরলে চলবে আসলে না। রাজনীতিতে এবং আপনাদের রাজনীতিতে বিশেষ করে আরো কি আসবে, কি পরিবর্তন হবে সেটিও একটু আমি জানতে চাইবো। তবে যেটি বলছিলেন যে অন্যান্য দলগুলো নির্বাচন চায়, হ্যাঁ নির্বাচন চায়, কিন্তু তারা তো বলছে আগে সংস্কারের জন্য এতটুকু সময় দিতে হবে, যৌক্তিক সময়। আপনারা যেখানে বলছেন জুলাই আগস্টের মধ্যে নির্বাচন হওয়া সম্ভব, কোনোভাবেই ডিসেম্বরের পরে গেলে দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি হতে পারে, এরকমটাও বলছেন। তখন তারা বলছেন 6 মাস, জামাত ইসলামের কথা বলছি, তারা বলছেন 6 মাস আগে পিছিয়ে এটা কোনো ব্যাপার না, তারা সুষ্ঠু নির্বাচন চান। এনসিপির কথা তো আপনিই বলছেন যে তারা সংস্কার চায়, বিচার চায়, গণপরিষদ নির্বাচন চায়, তারপর নির্বাচন প্রসঙ্গ। মাহমুদুর রহমান মান্না, আপনাদের জোট মানে আপনাদের আন্দোলন সঙ্গী, তিনিও বলছেন এই বছরে নির্বাচন করার মতো পরিবেশ নাই। মানে দেখলাম জুনায়েদ সাকি তিনিও আগে গণপরিষদ নির্বাচনের কথা বলছেন। মানে অনেকেই আসলে ওই রকম একটা জায়গায় গিয়ে কথা বলছেন, সংস্কার এর পক্ষে আরো বেশি। মানে আপনারা যেভাবে দ্রুত নির্বাচনের দিকে যাচ্ছেন, বাকিদেরকে এভাবে দেখা যাচ্ছে না। আপনারা কি একটু আর আপনাদের দেখুন দাবি দেখুন নিয়ে আপনি একঘরে বা মান্না, একদিকে হয়ে যাচ্ছেন? জুনায়েদ সাকি, জামাত, এনসিসি যে কথাগুলো তুলে ধরেছেন, তাতে দল দলের কথাগুলো ওনারা বলতে পারেন। আবার এইটাও তারা বলছেন যখন আমাদের সাথে জোটে আছেন, জোটে যখন আসেন তখন নির্বাচনের কথাই বলেন। এই বিষয়ে আমি কোনো আলোচনা করতে নারাজ। অন্য দলে কে কি বলছে এটা বিষয় না, আমার দলের বক্তব্য স্পষ্ট। এবং আমাদের সাথে যারা আন্দোলনে শরিক আছেন, আমার বিশ্বাস তারা এখনো আমাদের সাথে আছেন। কিন্তু কিছু কিছু কথা যারা বলেন, সে কথাগুলো নিশ্চয়ই দলীয় ফোরামে আলোচনা করে, দলীয় মানে আমাদের জোটের ফোরামে আলোচনা করে সে বিষয়গুলো নিশ্চয়ই আমরা সমাধান করতে পারবো। আর একটা বিষয় হলো যে যারা 6 মাসে নির্বাচন সম্ভব না বলে, 6 মাস তো শেষ হয়ে গেছে, 8 মাস পড়ছে, তার আর কমাস লাগবে। সেটা স্পষ্ট করে বলে দিতে পারে, এটা নিয়ে তাল বাহানা করার তো কোনো প্রয়োজন নাই আমি মনে করি। জি। আমি আপনাদের মনে দলের করি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ তিনি বলছেন ঈদের পরে রাজনীতি নিয়ে আমাদের সবসময় একটা আগ্রহের জায়গা থাকে, কারণ রমজান, তারপরে ঈদ, তারপরে একটা রাজনীতিতে একটা জোর আসে, বা আপনাদের নানান কর্মসূচি থাকে, আন্দোলন থেকে শুরু করে নানান কর্মসূচি। আহ, সালাউদ্দিন আহমেদ তিনি বলছেন ঈদের পরে ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে কথা বলবেন, নির্বাচনের তারিখ সম্পর্কে জানতে চাইবেন, এবং তারপর আসলে আপনারা সিদ্ধান্ত নেবেন, এরকম একটা বার্তা তিনি দিচ্ছেন। তো আবারও যদি সেই দেখুন, ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন, যেটি আসলে ডক্টর মোহাম্মদ ইউনূস বারবার বলছেন, এরকমই একটা বার্তা দেন, তখন আপনারা আসলে কি না না করবেন? দেখুন, এই 2025 এখন চলে, 26শে জুন জুলাই পর্যন্ত নির্বাচন। প্রধান উপদেষ্টা কি বলেছেন, তার প্রেস সচিব কি বলেছেন, এটা আমি নিজে শুনেও নাই, আমার পত্রিকার সাথে কোনদিন এখন কয়েকদিন সম্পর্ক নাই। আমি এটুকু বলতে চাই, সালাউদ্দিন আহমদ একজন বিজ্ঞ রাজনীতিবিদ, স্ট্যান্ডিং কমিটি মেম্বার, উনি না বুঝে কোনো কথা বলেন নাই। নিশ্চয়ই তার বুদ্ধিমত্তা খরচ করে এই কথাগুলো বলেছেন। এবং জাতীয় স্থায়ী কমিটির যারা সম্মানিত সদস্য, এরা কিন্তু আমাদের মতো জনগণের কথা বলে, পত্রিকার কথা বলে, টকশোর কথা বলে কথা বলেন না। তারা স্পষ্ট কতগুলো কথা বলেন যেটা দলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তা আমি মনে করি গুরুত্বপূর্ণ ব্যক্তি, তারা গুরুত্বপূর্ণ জায়গা আছে বিদায়ী কথাগুলো বলছেন স্পষ্ট। ঈদের পরে অবশ্যই আমাদের কথা হচ্ছে, আপনারা জানেন আমাদের একটা কনসার্ট হবে মনে হয় 11 তারিখ বা 12 তারিখ, যেটা আমি এখানে বসে শুনতে পাচ্ছি। তো সে পরে যে নির্বাচন নিয়ে যদি স্পষ্ট কোনো আহ, আহ, বক্তব্য বা রোড ম্যাপ সুনির্দিষ্ট কিছু না আসে, নিশ্চয় আমার দল তার বসে থাকবে না, কিছু কথা তো বলতে হবে, বলবে। সেটার জন্য আপনাকে অপেক্ষা করতে হবে।
আপনাকে আপনাদেরকে অপেক্ষা করতে হবে। আপু, আমি আর বেশিক্ষণ থাকতে পারবো না, আমার শরীর খুব খারাপ আচ্ছা, লাগতেছে। সরি, আপনি আমাকে শেষ করুন। আমি আর একদম দু একটা প্রশ্ন করে আপনাকে ছেড়ে দিচ্ছি। সেটি হচ্ছে আপনি যদি একটু দ্রুত শেষ মানে তাড়াতাড়ি করে বলেন তাহলে মনে হয় শেষ হয়ে যাবে। যে তাহলে আপনারা বিশেষ কোনো পরিকল্পনায় কি এখন নাই যে বৈঠক করার পর যদি সুনির্দিষ্ট না, আমরা সময়সীমা না। বলবো কেন আপনাকে? আমাদের দলীয় কি পরিকল্পনা আছে, আমরা কোন দিকে আগাবো, জনগণের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় যেখানে সম্পর্কিত, দলের নির্বাচনের বিষয় সম্পর্কিত, এগুলা তো আমাদের দলের হাই কমান্ডের কিছু বিষয় বাইরে বলা যাবে আচ্ছা, না, এখন আপনি বলবো বলবেন না। না। জলালউদ্দিন ফারুক, মানে নিউ ইয়র্ক টাইমসে একটা প্রতিবেদন আর সেটা নিয়ে কয়দিন খুব আলোচনা হচ্ছে। আমরা দেখলাম রুহুল কবির রিজভিও বলছেন যে মানে নিউ ইয়র্ক টাইমস বলছে দেশে উগ্রবাদ, ইসলামিক উগ্রবাদ এর বা ইসলামিক কট্টরপন্থীরা সুযোগ নিচ্ছে। রুহুল কবির রিজভি বললেন যে এটি আসলে তিনি আসলে এটিকে খুব অস্বীকারই করছেন এবং তিনি বলছেন যে এটি পরাজিত শক্তির প্রভাবেই আসলে এরকমটি হচ্ছে। এটি কি আপনাদের দলীয় বক্তব্যই? দেখুন, রিজভী দলের মুখপাত্র, উনি এমন কোনো কথা বলেন না যে কথাগুলো দলের হুম। বিপরীতে যাবে। এটা লজ্জা হওয়া উচিত যে ইন্ডিয়ান মিডিয়া, তারেক রহমান তো বলেছেন এটা মিডিয়া কু আবার যেন বিএনপির বিরুদ্ধে শুরু হয়েছে। তো সে কারণে আমেরিকা কোন পত্রিকা এবং ইন্ডিয়ান কোন নিউজ, কোন মিডিয়া কি বলছে আমরা সব জানি। যেখানে মুসলিমেরা জুমার নামাজ আদায় করতে যায়, মসজিদে জায়গা না হলে রাস্তায় পড়ে, সব জায়গায়, সেখানে পুলিশ পিটিয়ে উঠায় দেয়। আর যেখানে ওপেন দাঙ্গা হয় মুদির এলাকায়, সেখানে কোনো মুসলিম নিধন হচ্ছে না, সেখানে কোনো সংখ্যালঘুদের উপর আক্রমণ হচ্ছে না। আর বাংলাদেশে আওয়ামী প্রেতাত্মারা কিছু সিন ক্রিয়েট করে সামান্য, যেটা এই সরকার সম্পূর্ণভাবে দমন করার চেষ্টা করে। বাংলাদেশে যে অবস্থা সংখ্যালঘুরা আছেন, ইন্ডিয়া কি আছে? নাই। তাহলে আমি মনে করি এই কথাগুলো বাংলাদেশের এই সরকারকে জুলাই বিপ্লব বা 15 বছর আমার আন্দোলনের যে বিপ্লব, হাসিনার পলাতক, এটাকে স্থিমিত করার জন্য এসব কথা বলা হচ্ছে। বাংলাদেশে কোনো এখন এইসব বিষয় কিছু নাই, শান্তিপূর্ণ সভা আছে। আপনাকে ধন্যবাদ, অনেক আর ধন্যবাদ, একটা, থ্যাংক ইউ। জলালউদ্দিন ফারুক, আর একটা প্রশ্ন কি বলবেন? বলেন বলেন। সেটা হচ্ছে যে যেটি আপনারা বলছেন যেটা আপনারা ভিত্তিহীন বলছেন, কিন্তু আপনাদের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলছিলেন 3 মাস যেতে না যেতেই কি মানে আসল চেহারা বেরিয়ে আসছে, ধর্মকে কেন্দ্র করে কি উন্মাদনা। 5ই আগস্টের আগে কি এই পরিস্থিতি আমরা দেখেছিলাম? এটি বেশ আগের বক্তব্য, মানে 5ই আগস্টের 3 মাস যেতে না যেতেই এই বক্তব্য তার। ধর্মকে কেন্দ্র করে উন্মাদনার কথা কিন্তু তিনিও তখন বলছিলেন। আমি জানি না এটা আপনি থেকে বলছেন, আমি দেখি নেই। থ্যাংক ইউ ভেরি মাচ।